কেউ করবে না কেন জানেন? আপনি যে কেউ প্রশ্ন করলে নাকি তাকে গ্রুপ থেকে ডিলিট করেন, এই জন্য কেউ ভয় করবে না। আমার গ্রুপ থেকে কে ভয় পায় আমাকে? স্বাধীন পেশা, আপনার মন যা চায় আপনি তা করছেন। আচ্ছা আপু, আপনারা শুরু করেন, আমরা মাঝে থেকে একজন কথা প্রশ্ন, আপু ব্যস্ততা কেমন যাচ্ছে যদি একটু বলতেন। আর সেলুন আসছেন একটু। আচ্ছা আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন আপনারা? আমি আজকে আমার আর মামুনের ছোট ভাই আরেক সাবির, একজন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর, তার একটা ব্যবসার প্রতিষ্ঠান। বলো তোমার ব্যবসা প্রতিষ্ঠান। আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে আরএক্স স্মার্ট কার্ড সেলুন। আরএক্স স্মার্ট কার্ড সেলুন। এটা হচ্ছে ভিডিও করেন না প্লিজ। এটা এই কারণে বলছি আমরা কাজের সমস্যা করে, আপনারা যদি ভিডিও করেন আগে করে নেন, আমরা সবার একটা মান সম্মান আছে, নিচে বসতে। ওকে ওকে রেডি আপু আবার যাই। তো আবির আমার আর মামুনের একদম খুব কাছের ছোট ভাই। ওকে আমরা অনেকদিন থেকেই দেখে আসছি খুব ক্লোজলি, এবং আজকে ওর এই ব্যবসা প্রতিষ্ঠানটা যে এত সুন্দর একটা রূপ নিবে, তো এটা আসলে আমাদের কাছে খুব প্রাউডের একটা ব্যাপার। তো আবিরের জন্য অলওয়েজ শুভকামনা। আবিরের এটা হচ্ছে আরএক্স স্মার্ট কার্ড সেলুন, এটা হচ্ছে মিরপুর 1-এ রূপায়ণ টায়ারের লিফটের 8। তো লিফটের 9। এখন তো জানেন যে সেলুন বিজনেসটা একটা খুব ক্লাসিক পর্যায়ে চলে গেছে, মানে কি বলবো, শৈল্পিক পর্যায়ে চলে গেছে আর কি। এখানে ইদানিং কালে ছেলেরাও নিজেদের যত্ন নিচ্ছে, ওরাও মেয়েদের মতো এগিয়ে আসছে, নিজেদের জন্য টাইম বের করছে এবং নিজেদেরকে প্যাম্পার করার জন্য একটু ভালো জায়গা খুঁজছে। তো সেই হিসেবে আমি জাস্ট ঢুকে দেখলাম যে আবিরের সেলুনটা খুবই অত্যাধুনিকভাবে সাজানো হয়েছে, এবং আমি আশা করছি যে ওর এখানে যারা কাজ করবে তারা হয়তো এক্সপার্ট এবং খুব ভালো সার্ভিস দিতে পারবে। আপনারা যারা ভাইয়ারা আছেন এবং আপনাদের যারা পরিচিত বন্ধু বান্ধব সবাই আছেন, আমি রিকোয়েস্ট করব যে আপনারা আবিরের সেলুনে আসবেন এবং সার্ভিস নেবেন এবং সবাই ওর পাশে থাকবেন, কারণ এটা ওর প্রথম ব্যবসা প্রতিষ্ঠান, ওর জীবনের ফার্স্ট বিজনেস। এবং এই ফার্স্ট বিজনেসটা ও কিন্তু মা বাবার দোয়ার পাশাপাশি আমাদের দোয়া নিয়ে, আপনাদের দোয়া নিয়ে শুরু করতে চাচ্ছে। আপনাদের সাপোর্টটা পেলে ও জীবনে অনেক বড় আরো ভালো কিছু করতে পারবে। তো এই কামনা করছি, আপনারা সবাই ওর পাশে থাকবেন। একটা গুঞ্জন রয়েছিল আজকে যে আজকে মামুনকে নিয়ে আপনি আরএক্স স্মার্ট সেলুন না, স্মার্ট কার্ড সেলুন, এটা উদ্বোধন করতে আসবেন, এটা কতটুকু সত্য ছিল? ও আমার মনে হয় তুমি মামুনকেও দাওয়াত করেছিল। হ্যাঁ, মামুনকে আমি ইনভাইট করেছিলাম, মামুনকেও ইনভাইট করেছিল, কিছু মানে ব্যস্ত ছিল তো এই জন্য আসতে পারেনি। আমি যেহেতু আমার এত কাছের ছোট ভাই, আমি হাজার ব্যস্ত থাকি আর যেখানেই থাকি, আমার একটুখানির জন্য হলেও আসতে হতো। এই জন্য আমি খুবই দুঃখিত আপনাদেরকে এতক্ষণ ওয়েট করে রাখার জন্য, কারণ আজকে রাস্তাঘাট একদম ব্লকেড হয়ে আছে বিকজ চলমান আন্দোলনের জন্য। তো একটু দেরি হয়ে গেছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা একটা সময় দেখতাম যে ফিল্মের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তারা হচ্ছে শোরুম উদ্বোধন করতো, সেক্ষেত্রে পরিক্রমে এখন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ব্লগার আছে, টিকটকার আছে, তারাও ঠিক আছে। সেক্ষেত্রে আপনি নিজেকে কোন জায়গায় মানে দেখতে চান, বা আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করতে চান? আমি এখানে এসেছি আবিরের বড় বোন হিসেবে। ও আমাকে এই সম্মানটা সবসময় দিয়েছে এবং ফিতা কাটাটা ওর সম্মানের জায়গা থেকে আমাকে রিকোয়েস্ট করেছে বা আমাকে অনুরোধ করেছে বা আমাকে সম্মানিত করেছে ওইভাবে, যে তুমি আমার বড় বোন, তুমি আমার সেলুন ভাইকে নিয়ে এভাবে ফিতাটা কেটে উদ্বোধন করো, আমি ওইভাবেই করেছি। আপনার নামে অনেক অভিযোগ আছে, যেটি হচ্ছে আপনি ইদানিং কয়েকটা শোরুমের ফিতা কাটতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সাংবাদিকদেরকে বসিয়ে রাখেন, আর নিজেকে অনেক বড় সেলিব্রিটি নন, কথাটা কি সত্য? আমি যে সেলিব্রিটি না, আমি যে সাধারণ মানুষ, এটা তো আপনাদেরকে বলে দিতে হবে না। আমি একেবারেই খুব সাধারণ মানুষ, আমি একেবারেই সাধারণ চলাফেরা করতে যেয়ে ইদানিংকালে চলমান যে ট্রাফিক জ্যামটা, এটা আমি আসলে বুঝতে পারি না, কারণ এইসব জায়গায় আমার খুব অহরহ যাতায়াত করা হয় না, যার কারণে যে আমি হয়তো ধরে নিয়েছি ম্যাপ দেখে যে 1 ঘন্টা লাগবে যেতে পৌঁছাতে, কিন্তু সত্যিকার অর্থে দেখা গেছে যে 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেছে। তো এটা আসলে মানে আমারই ব্যর্থতা, আমাকে আরেকটু স্মার্ট হইতে হবে আর কি। লাল হচ্ছে যে সেলুন বা যে প্রতিষ্ঠানের ফিতা কাটা, সেখানে ধামাকে একটা অফার থাকে ওনাকে, বা একটা ছাড়ের একটা বিষয় থাকে। আজকে আপনি আসার কারণে কি পরিমাণ ছাড় থাকতে পারে?
আমি আসার কারণে যে পরিমাণ ছাড়টা থাকতে পারে এটা আমার ভাই আবিরই বলে দিবে। বলো তো। আচ্ছা, বিষয় হচ্ছে আজকে তো 15 তারিখ, আজকে হচ্ছে আমার সেকেন্ডের ওপেনিং। সো আজকে থেকে আমাদের সার্ভিস শুরু হবে না, আমাদের সার্ভিস শুরু হবে 16 তারিখ থেকে, মানে আগামীকাল থেকে। সো আগামীকাল থেকে হচ্ছে লাইলা আপুর জন্য আমি একটা ডিসকাউন্ট রাখছি। যারা হচ্ছে লাইলা আপুর কথা বলবে আইসা তাদের জন্য 25% ডিসকাউন্ট। সো যারা হচ্ছে আমার সেলুনে সার্ভিস দিতে আসবে আগামীকাল থেকে, লাইলা আপুর জন্য অবশ্যই আমি রাখছি একটা ডিসকাউন্ট 25%। আর তুমি আমার সাংবাদিক ভাইদের জন্য আর একটু বেশি ডিসকাউন্ট দিতে হবে। 40% ডিসকাউন্ট দিয়ে আচ্ছা, 40% ডিসকাউন্ট হচ্ছে আমার সাংবাদিক ভাই। 40% দিয়ে লাইলা দেবো। আপুর নাম এটা এক মাসের জন্য জাস্ট, বেশি লাইলা না। আপুর নাম যদি কেউ এসে বলে তখন তখন 25% দিবে। আপনার সাথে একটু যোগ করে দেন, আপনার এখানে কি কি সার্ভিস আছে। সার্ভিস এখানে অবশ্য বিষয়টা হচ্ছে কি, এখানে হচ্ছে স্টুডেন্টের জন্য হচ্ছে 400 টাকার প্যাকেজ আছে, 700 টাকার প্যাকেজ, তারপরে 1200 টাকার প্যাকেজ, 1400 টাকার, 1600 টাকার প্যাকেজ আছে। তো 400 টাকার যে প্যাকেজটা আছে এটার মধ্যে রয়েছে আপনার হেয়ার কাট, হেয়ার ওয়াশ, হেয়ার সেট আপ, লিপস কেয়ার, দেন হচ্ছে আরও মিক্স আছে। এটা যারা আসবে তারাই মানে দেখতে পারবে। সো এখানে স্টুডেন্ট থেকে শুরু করে আপনার হাই কোয়ালিটি পর্যন্ত, যারা ইচ্ছা নর্মাল থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত যেই সার্ভিস দিতে চাই তারা সবাই সার্ভিস দিতে পারে। আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেই হ্যাঁ। জায়গা থেকে বিজনেসটা শুরু করতে উৎসাহটা কোথা থেকে পেয়েছে? উৎসাহ বলতে সত্যি কথা বলতে আমি আমারটা লাইফে হচ্ছে একটা ড্রিম ছিল যে আমি একটা বিজনেস করবো, প্রত্যেকটা মানুষের একটা ড্রিম থাকে। সো আমার একটা ড্রিম ছিল যে আমি প্রবাসে যাবো না, বা যে কোনো একটা জিনিস, মানে আমার ফ্যামিলির ইচ্ছে ছিল আমাকে প্রবাসে দিবে, বাট আমার ইচ্ছে ছিল যে তুমি কন্টেন্ট করতেছি সেক্ষেত্রে আমার একটা প্ল্যাটফর্ম আছে, আর সেই প্ল্যাটফর্মটা ইউজ করে আমি একটা বিজনেস স্টার্ট করি। সো মামুনকে দেখলাম, আবার আরো অনেকেই দেখলাম, দেখে ইন্সপায়ার হইলাম যে সবাই সেলুন দিচ্ছে আর ভালো, খুব ভালো চলতেছে। ভাবলাম যে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করতেছি সেক্ষেত্রে আমিও এটা কিছু করি। সো এই জন্য মূলত আমি এইভাবেই মূলত আসলাম। মামুনকে তো অনেকেই সেলিং করে দিয়েছেন, মামুনকে কিংবা আমরা আরো জানি আপনি দিকে আপনার পিছনে কি এরকম কেউ আছে যে আপনাকে করে দিয়েছেন? না, আসলে আমার পিছনে এরকম কেউ নেই, বাট আমার পার্টনার আছে। মানে আমার সাথে আমার একা তো এত বড় বিজনেস দেওয়া পসিবল না। সো আমার সাথে আমার পার্টনার আছে, তো এটা উনি আমার সাথে সাপোর্ট হিসেবে আছে। আচ্ছা আপু, মামুনকে নিয়ে যদি আজকে আপনি এই প্রোগ্রামটা করতেন কেমন লাগতো আপনার? আমার তো খুব ভালো লাগতো। আচ্ছা এখন মামুন আপনার সাথে থাকে না, আসলে মানুষ আপনাকে, বিভিন্ন মানুষ কথা বলে যে মামুন এখন ভুলে গেছে, বা মামুন এখন নাইলাকে মনেই করে না, পাত্তাই দেয় না। তা আসলে এই ব্যাপারটা নিয়ে অনেকে অনেক কথা বলে, তো তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে বলবো মামুন আসলে পাত্তা দেয় নাকি দেয় না এটা তো আমার পক্ষে জানা সম্ভব না, ওর সাথে তো আমার যোগাযোগ হচ্ছে না। তো এটা মামুনকে জিজ্ঞেস করতে পারে, বাট আমি অনেক পাত্তা দেই। আপনার এই পাত্তা- এটা সবাই জানে। আপনি ফেসবুকে প্রত্যেক, আমি যদি ভুল না করে থাকি, প্রত্যেক সেকেন্ডে মামুনের ছবি আপলোড করে থাকেন, ভিডিও আপলোড করে থাকেন। এখানে যখন আপলোড করেন মানুষ কমেন্ট করে কি আপনি চেক করেন? আমি কমেন্ট পড়ি না, কারণ আমি কমেন্ট পড়ি না এই কারণে যে 99% কমেন্টই হচ্ছে পোস্টটা পুরোটা না দেখেই হ্যাঁ, কমেন্টটা করা। এটা ঠিক। আমার 3 মিনিটের পোস্টটা আপলোড হওয়ার 1 সেকেন্ড পরেই কমেন্ট চলে আসে, তার মানে সে আমার কন্টেন্টটা না দেখেই কমেন্টটা করেছে। তো এই জন্য সব ধরনের কমেন্ট আমার পড়ার দরকার নেই। আমি যেটা বুঝে নিই যে ঠিক আছে এটা একটা কনস্ট্রাকটিভ, বা এটা আসলে আমার শেখার কিছু আছে, বা বোঝার কিছু আছে, বা আমার ভুল ধরেছে, সেটা আমি পড়ি। আপনি যেহেতু পড়েন না, আপনাকে আমি একটু দুই একটা কমেন্ট বলি। আপনার সাথে মামুনের অনেক ডিফারেন্স। মামুনের হয়তো 20 চলতেছে, 20 চলছে না, এটা আপনারা ভুল এটা ইনফরমেশন দিচ্ছেন মামুন কেন? নিজেও স্বীকার করলো গত সপ্তাহখানেক আগে একটি সংবাদ সম্মেলন সে বলেছে তার 20 চলতেছে। আমরা কিন্তু আবিরের সে জায়গা পার্লারে থেকে- এসেছি, আমরা কিন্তু সে জায়গা মামুনের থেকে- পার্লারে আসিনি। সে জায়গা থেকে অনেকে কিন্তু আপনাকে লাইলা নিয়ে, যেখানে আছে মামুনের কথা থাকবে। আপনাকে নির্লজ্জ, আপনাকে বেহা, বিভিন্ন ধরনের মন্তব্য করে। এগুলো যখন আপনি কোনো না কোনো ভাবে তো ঠকে পড়ে, খারাপ লাগে কিনা? না, কেন খারাপ লাগবে? ওনারা তো আমাকে ব্যক্তিগতভাবে চিনে না। এটা কি মামুন কখনো বলেছে নির্লজ্জ? কমেন্ট মামুন বক্সে কখনো বলেছে বেহায়া? মামুন যদি না বলে তাহলে মামুনের ছবিতে অন্য কেউ বলে গেলে সেটা আমার কাছে কোনো গুরুত্ব পাবে না। মামুন যদি নিজে বলে যে হ্যাঁ তুমি বেহায়ার মতো আমার ছবি দিয়েছো, একটা কমেন্ট করে, তাহলে বুঝবো যে সেটা ঠিক আছে। আপনি কি মনে করেন মামুন অন্য কাউকে পেয়েছে এই কারণে আপনাকে ছেড়ে চলে গিয়েছে? আমি অন্য কোনো মেয়েকে পেয়েছে এটা আমি বিশ্বাস করি না। তাহলে আবার কি এটা? আচ্ছা, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে তুমি মামুনকে ছেড়ে চলে যাচ্ছ, বা সেই কারণটা আমি বলতে পারবো, কিন্তু মামুন কেন ছেড়ে চলে গেছে সেটা তো মামুন বলতে পারবে। না, দীর্ঘদিন যেহেতু আপনারা একসাথে ছিলেন, দীর্ঘ 4 বছর। এই যে আমি বলেছি কোনো মেয়ের কারণে সে ছেড়ে যায়নি, এতটুকু বুঝতে পেরেছি। আচ্ছা, মামুনের সাথে কি এখন নিয়মিত যোগাযোগ হয় কিনা? আমার সাথে কোনো যোগাযোগ হয় না। জেল থেকে আসার পরে একবারও কথা হয়নি আপনার সাথে? জেল থেকে যেদিন ও ছাড়া পেয়েছে, তখন ছাড়া পাওয়ার আগেই আমি একটু ওর সাথে কথা বলেছিলাম, তারপরে আর তারপরে আর কথা হয়। আমি একটু যোগ করি, আপনি তো সংবাদ সম্মেলনে বলেছিলেন, একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে বলেছেন মামুন আপনার ঘরে ফিরে যাবে। সেখানে বলেছে
আমার এখন ঘরে অবধি ফিরে আমরা মামুনকে আপনার বাসায় না না দিয়ে আমার ঘরে ফিরে যাবে এই কথা তো আমি বলতে পারি না। আমি বলেছি আমি আশা করতে পারি যে এটা আমার উইশফুল থিঙ্কিং, কিন্তু ও কি করবে না করবে এটা ওর উপরে ডিপেন্ড। আপনি তো ওনাকে মামুনকে অনেক টাকা পয়সা দিয়েছেন, অনেক এস্টাবলিশ ভাই করে এটা কিন্তু দিয়েছেন। আমি কোথাও বলিনি আমি টাকা পয়সা দিয়েছি অনেক। না না আপনি বলেছেন, আপনি না, আমি কখনোই বলিনি আমি টাকা পয়সা দিয়েছি, এটা হয়তো মামুন বলেছে। বাড়ি ঘুরতে টাকা দিয়েছেন, তাকে বাইক কিনে দিয়েছেন, তাকে এটা আপনি কখনো বলিনি। বিদেশে ঘুরতে নিয়ে গিয়েছেন, এগুলো আপনি বলেছেন। এগুলো সে যখন, হয়তো আপনি জেলে কোনো ছিল, পোস্টে দেখেছেন, জেলে ছিল বাট তখন কোনো আপনি এগুলো সংবাদ উপস্থাপন সম্মেলনে করেছেন, বলিনি। সাংবাদিকদের কাছে। না, না। সেই জায়গা থেকে এখন কি খারাপ লাগে এই যে একটা মানুষের জন্য, আমার কোশ্চেনটা আপনি বুঝবেন, একটা মানুষের জন্য আপনি বিদেশে ঘুরতে নিয়ে গেলেন, এত টাকা খরচ করলেন, বাড়ি করে দিলেন, গাড়ি দিলেন, সে যে একটা মানুষকে আপনার কাছে থাকলো না, চলে গেল, যখন এগুলো আপনার মনে হয় তখন কি পরিমাণ খারাপ লাগে সেটি জানতে চাচ্ছি। আচ্ছা, মামুনের জন্য খারাপ লাগাটা আমার এখনো লাগে, সারা জীবনই লাগবে। কারণটা আপনাকে বলি যে ওকে আসলে আমি খুব মন থেকেই ভালোবেসেছিলাম। আজকালকার দিনে আমি যেটা দেখি না যে টাইম পাস টাইপের ভালোবাসা, যে একে ভালো লাগলো না তাকে ভালো লাগলো, এই অপশনটা ছেড়ে ওই অপশনে গেলাম, একসাথে 3-4 জনকে দেখলাম, কোনটা ভালো লাগলো, পরে মা বাবার পছন্দের একটা মেয়েকে বা ছেলেকে বিয়ে করলাম। তো মামুনের এন্ড থেকেও ওরকম ছিল না, আমার এন্ড থেকেও ওরকম ছিল না, আমরা দুজনই খুব লয়াল ছিলাম। আর মামুনও যে আমাকে অনেক ভালোবাসতো এটা তো আপনি দেখেছেন, হ্যাঁ, আপনি নিজে ব্যক্তিগতভাবে বা আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসে বা আমাদের কথাবার্তায় বুঝতে পেরেছেন। তো সেই ক্ষেত্রে আমার যেরকম খারাপ লাগছে ওর জন্য আলাদা থেকে, আমি শিওর যে মামুনেরও অনেক খারাপ লাগছে। আচ্ছা আপু, মামুন ছাড়া আপনার জীবনে অন্য কেউ আসবে না ফিউচারে? আমি আর কখনোই চাই না মামুনের জায়গাটা অন্য কাউকে দেওয়ার জন্য, সারা জীবন একাই থাকবো। আপু আপনি কি মামুনকে যখন মামুনের জামিন হয় সেক্ষেত্রে কি আপনার কোনো হাত ছিল কিনা ওর জামিনের ব্যাপারে? এটা যেহেতু একটা আইনগত প্রসেস এখনো শেষ হয়নি, এটা নিয়ে আপাতত আমরা একটু কথা নাই। পরবর্তীতে কি আমার যাবে নাকি আদালতে? এই যে বললাম এই আইনগত প্রসেসটা এখনো শেষ হয়নি, তো এটা নিয়ে কথা একজন একজন প্রশ্ন করবো। এই যে বললাম এটা আইনগত প্রসেস, তো এটা মানে এখনো আমরা কথা না বলি। আমি ক্লিয়ার করে দেই, তার মানে হচ্ছে লায়লা মামলাটা উঠাবে না, এটা চালাবে, যে কোনো মুহূর্তে মামুন গ্রেফতার হবে। আপনি ভাইয়া তার মানে আপনি নিজের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছুই তার মানে করে ফেলতে পারেন, বাট আমি যেটা বলেছি যে এটা যেহেতু এখনো মামলাটা চলমান, এটা নিয়ে আমাদের একটু কথা বলার রেস্ট্রিকশন আছে, তাই আমি আর কি অনেক কিছু বলতে পারছি না। চাই পাশে রাখি, বাট আপনার ইচ্ছাটা কি ফিউচারে কি ইন করার ইচ্ছা আছে এরকম কিছু? কারণ এর আগে অনেক ঘটনা দেখি, ইন মানে কি, মানে তার সাথে মানে মামুনের সাথে আবার ফেরত যাওয়ার ইচ্ছা হ্যাঁ, আছে মানে কিনা? ঠিকঠাক করে যাওয়ার মামুনের সাথে সম্পর্ক ঠিক করার ইচ্ছা আমার সবসময়ই থাকবে, যে ওর সাথে সবসময়, কারণ ও না একটা জিনিস বলতো, একটা গল্প বলি, ও মাঝে মাঝে বলতো যে ও ছেড়ে চলে গেছে, মানে দুইজন রিলেশনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, ছেড়ে চলে গেছে বা মেয়ে ছেড়ে চলে গেছে। তো তখন আমি ওকে বলতাম যে আসলে ছেড়ে চলে যাওয়া ব্যাপারটা কি, ঝগড়াঝাটি হলে ঝগড়াঝাটি হবে, কিন্তু একটা মনের যে একটা সম্পর্ক বা আত্মার যে সম্পর্ক, এটা তো আসলে কখনো আলাদা হওয়ার মতো হয় না এরকম ভালোবাসায়। তো এই জিনিসটাই আমার সাথে ঘটে গেছে যে ঝগড়াঝাটি করে সে ছেড়ে চলে গেছে। আমি এখনো বিশ্বাস করি যে আসলে আত্মার সম্পর্কটা আসলে আপনি আলাদা এত বড় পদক্ষেপ না নিলে হয়তো ফিরে আসতো, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা যেটা লিখে রেখেছে সেটা আমরা অনেক কিছু করলেও চেঞ্জ করতে পারি না, বদলাতে পারি না। সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে উনি দুধ দিয়ে গোসল করে বের হয়। কি পাপ ছিল যে দুধ দিয়ে? এটা তো ওর আম্মু বলতে পারবে, আমি তো জানি না। ওকে না, আপনি জিজ্ঞেস করতে পারেন যে ও যে চিনিওয়ালা দুধ দিয়ে গোসল করলো, পিঁপড়া কামড় দিয়েছিল নাকি? না না না, ও মামুনি যখন জেল থেকে বেরোনোর পরে আপনার দুধ দিয়ে গোসল করেছে, তারপর ভিডিওতে উনি বললো যে আপনার কাছে সে আর আসবে না। আচ্ছা ঠিক আছে, এখন না আসতে চাইলে আমি আর কি করবো বলেন? এটা তো তখন বলে না, এটা মনে হয় পরে বলছে, সাথে সাথে বলেন। আর আম্মু বলছে, আর আম্মু বলছে মামুনের কথা বলেন। আমি সেই কথাটা একটু যদি বলি যে মামুন হচ্ছে এক ভিডিওতে এই কথাটাই বলেছে যে জেল থেকে বের হওয়ার পরে, ঠিক অনেকদিন পরেই বলেছে যে সে জেল থেকে বের হওয়ার পরে নতুন একটা জীবন পেয়েছে, ঠিক আছে, আপনার কাছে আর সে কখনো ফিরে যাবে না। এই বিষয় নিয়ে আপনি কি বলছেন? আমি বলছি আমার ভালোবাসার মানুষ যদি আমার কাছে না এসে আমার কাছে থাকার চেয়ে বেশি ভালো থাকে, আরো অনেক উন্নতি করে, তাহলে সেটা আমার জন্য খুব ভালো, খুব খুশি সংবাদ। কিন্তু আমার ভালোবাসার মানুষ আমার কাছে না এসে
যদি আমার স্ট্যান্ডার্ডে যে লাইফ স্ট্যান্ডার্ডটা আমি ওকে দিয়েছিলাম তার চেয়ে নিচে চলে যায়, তাহলে সেটা আমি মানে অ্যাকসেপ্ট করতে পারবো না। মানুষ ডিভোর্স হবে এটা স্বাভাবিক, সম্পর্ক চলে যাবে এটা। মামুনের মধ্যে এমন কি আছে যে তাকে ছাড়বেনই না আপনার কথা? কি আছে? মামুনের মধ্যে যা আছে সেটা দুনিয়ার আর কারো মধ্যেই নাই, সেটা আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে যে যাকে ভালোবাসে তার মধ্যে কি কি দেখে ভালোবাসে এটা কেউ বলতে পারে না। এই কোশ্চেনটা আপনারা মামুনকে বলতে পারতেন যে দুনিয়ার তুমি এত গ্ল্যামারাস মেয়ে দেখেছো, এত সুন্দর সুন্দর মেয়ে দেখেছো, এত সুন্দর সুন্দর মেয়ের সাথে অ্যাক্টিং করেছো, তুমি এত সুন্দর সুন্দর মেয়ে বাদ দিয়ে এই টাইপের মানুষের সাথে কেন প্রেম করলা, এটা জিজ্ঞেস করতে পারতেন। আপু একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো ইদানিং দেখা যাচ্ছে যে মামুন তার লয়ার আছে তার সাথে টিকটক করছে। তো সে ব্যাপারটা আসলে আপনি যেহেতু মামুনকে ভালোবাসেন, সেই জায়গা থেকে আপনার কতটুকু খারাপ লাগে? আমার খুব ভালো লাগছে, এই কারণে শেয়ার করছে। আমার ভালো লাগছে, হ্যাঁ আমার ভালো লাগছে। কারণ হচ্ছে যে মামুন যে টিকটক করে, হ্যাঁ ওর সাথে শুধু ওই আপাই না, আইনজীবী আপাই না, আরো সব মেয়েরাই যেখানেই যাবেন, ওর সেলুন দেখবেন যে ছেলেরা আসছে ওখানে, মেয়েরা আসছে, ওরা ওখানে টিকটক করছে। মানে ও ঠিক আছে, ভালো আছে, টিকটক করতে পারছে, মানে ওর মন থেকে সে ভালো আছে, সেই জন্য আমি ভালো ফিল করেছি। আর কিন্তু সেখানে তো অনেক ধরনের কথা উঠেছে যে এক বুটের সাথে আপনারা যে মামুনের একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই কারণে আপনাকে ছেড়ে দিয়েছে। না না, এটা আমিও বিশ্বাস করি না, এটা সত্যিও না, এটা মামুনও বিশ্বাস করবে না, মামুনও অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা আপু, লুকের একটা পরিবর্তন দেখতে পাচ্ছি আপনার। আগের যে লোকটা ছিল ওই এখন লোকটা একেবারে অন্যরকম, আসলে রহস্যটা কি? কি অন্যরকম আমাকে একটু বলেন। আপনার বয়স মনে হচ্ছে কমে যাবে। একেবারে মানে অল্প হয়ে গেছে মনে হচ্ছে। এটা মামুনের ভালোবাসার কারণে। কমে যাওয়ার কারণ এই ব্যাপারটা আসলে মানে রহস্যটা কি? আপনি স্পেসিফাই করেন যে লুকের এই চেঞ্জটা দেখতে পাচ্ছেন। আমি আগেও এরকম আগে ছিলাম, থেকে আরো অনেক সুন্দর হয়েছে, মানে এক কথায় হচ্ছে আগে থেকে আপনাকে এখন 20+ মনে হচ্ছে, তাদের কথা এটা আমার কথা না, তাদের কথা 20+। ওনার কথা কিন্তু অন্য। আচ্ছা যাই হোক, আপনাদেরটা বলেন। হ্যাঁ, আগে কি হয়েছে, চুলের ডিজাইনটা চেঞ্জ হয়েছে, চুলের ডিজাইন সম্পূর্ণই চেঞ্জ হবে আপনার। চুল ছোট হয়েছে, কেটেছি, দেখেছেন তো। মানে সর্বশেষ 20+ হওয়ার রহস্যটা কি সেটা জানতে চাচ্ছে তারা। কোনো রহস্য নাই ভাইয়া, আপনারা আমাকে আগের চেয়ে বেশি ভালোবাসতেছেন, এই জন্য আপনাদের চোখে আমার ভালো না, লাগছে। অনেক সময় দেখি যে আপনি বিভিন্ন জায়গায় যে ট্রিটমেন্ট করেন ফেসের বিভিন্ন সময়, আসলে এর রহস্যটা কি ওইটা কিনা? আচ্ছা, ফেশিয়াল যে ট্রিটমেন্টটা আছে, অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, ওইটারও কিন্তু অনেক ইম্প্যাক্ট আছে। যেমন ধরেন আপনারা সেলুনে যেমন যদি আসেন, হ্যাঁ একটু ফেশিয়াল করেন বা ফেস ক্লিন করেন, সেটা তো দেখবেন যে আপনার স্কিনটা ভালো হয়ে যায়। তো অ্যাস্থেটিক যে ট্রিটমেন্টটা আছে সেটাতেও দেখা যায় যে অনেক ইমপ্রুভ হয়, স্কিনের অনেক ইমপ্রুভ হয়। তো ভবিষ্যতে কি নায়িকা হবেন কিনা? না না, আপনার একটা গান কিন্তু বিশেষ করে মামুনের সাথে ভাইরাল হয়েছে, ব্যাপক সাড়া। হ্যাঁ এই মিরপুর 1 নম্বর সনিদের উপরে কাজ করেছিলেন। তো আপনার এই গানটা কিন্তু ব্যাপক সাড়া পেয়েছে, তো ভবিষ্যতে কন্টিনিউ করবেন কিনা, মডেলিং করবেন কিনা? মামুনের গান ছিল বলেই সাড়া পেয়েছে। মামুনের সব মিউজিক ভিডিওই অনেক হিট হয়, এটা মামুন ছিল বলে, এটা আমি কোনো ফ্যাক্টর না। না, যেহেতু আপনি মিডিয়াতে পাড়া দিয়েছেন বা মামুনের সাথে কাজ করেছেন, মামুন ছাড়াও যদি বাইরের কারোর সাথে আপনার অফার আসে, তার সাথে কাজ করবেন না? না, মিডিয়াটা আসা আসলে মামুনের জন্যই, মানে মামুনকে সাপোর্ট করার জন্য বা ওকে উৎসাহিত করার জন্য, এছাড়া কিছু না। মিডিয়াতে আমার আমি একটা প্রশ্ন করি, মামুন ছাড়া কোনো কথা নাই? আমি তো সেটাই বুঝতেছি যে আমি আসছি আবিরের সেলুনে। আচ্ছা আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আগে তো মামুনকে দেখতাম ভিডিওতে আপনার পাশে খাওয়াই দিতেন, কিন্তু এখন আপনার পাশে আমরা আরেকজনকে দেখতে পাই বাসায় আপনি খাওয়াই দিই, সেটা কে? কন্টেন্টের ভিডিও। আমার বাসায় আসলে মামুন যাওয়ার পরে ওইভাবে খাওয়াই দেওয়ার মতো কেউ কি আসছে? না না, আমরা অনেক কন্টেন্ট দেখতে আপনি পাই। একটা দেখেছেন হয়তো যে আমরা একজনের দাওয়াতে গিয়েছিলাম, ওখানে কিছু কন্টেন্ট হয়েছিল, ওই ভাইয়াটার বাসায় আমরা গিয়েছিলাম। আপেল খাওয়ানোর গল্প বলছেন তো? ওইটা আপু আপনার কাছে আমার লাস্ট একটা কোশ্চেন, শেষই হয়নি, আপনারা কি মানে করেন? আমার একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে মামুন জেল থেকে আসার পরে আপনি তাকে ভালোবাসেন, আমরা জানি, বা গোটা বাংলাদেশ জানে যে আপনি মামুনকে যথেষ্ট ভালোবাসেন। সেই জায়গা থেকে আপনি কি জেল থেকে সে জামিনে আসার পরে একটা বারও আপনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা? যেদিন ওর জামিনটা হয়েছে সেদিনই আমি যোগাযোগ করেছি, এবং একটা জিনিস আপনাকে বলি, মানে কিছুটা মুহূর্ত থাকে, কিছুটা সময় থাকে যখন একটু ডিস্টেন্সে থাকাই বেটার।
হ্যাঁ, যদি মনে হয় যে আমি কাছে যেতে চাচ্ছি জোর করে, অপর পক্ষ সেটা চাচ্ছে না, ব্যাপারটা অনেক নেগেটিভ হয়ে যায়, তো আমি ওকে একটু টাইম দিচ্ছি, স্টেবল হোক, তারপরে ইনশাল্লাহ যদি আল্লাহ ভাগ্যে লিখে রাখে যোগাযোগ করবো। আপু, ইউসুফ ভাই যদি কখনো অন্য মেয়েকে বিয়ে করে সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নেবেন? কোনো পদক্ষেপ নেব না, গিফট পাঠাবো ওর জন্য। কি gift? কোনো পদক্ষেপ নেই? এই যে বললাম গিফট পাঠাবো, বিয়ে করছে, বিয়ে করবো, গিফট পাঠাবো। এটা কি আপনি জেলখানা? না, সবচেয়ে এক্সপেন্সিভ আমার সামর্থ্যের মধ্যে যেটা হবে সেটাই পাঠাবো। আচ্ছা, সবার কোশ্চেন শেষ হচ্ছে, এবার আমি করি, আপনাদের জন্য আমি করতে পারি না। যে বিষয়টা জানতে চাচ্ছি, ইতিমধ্যে কিন্তু মাসুদ খানকে নিয়ে প্রিন্স মামুনের সাথে একটা আলোচনা বলি, সমালোচনা বলি হচ্ছে, এইটি নিয়ে আপনি কি বলবেন? এখানে দুইজনই হচ্ছে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আমার আসলে বলার কিছুই নাই। কিন্তু আপনি তো বরাবরে অভিযোগ করে আসছেন যে মাসুদ খানের সাথে প্রিন্স মামুনের একটা সম্পর্ক রয়েছে। অবশ্যই সম্পর্ক রয়েছে, এটা তো ডিনাই করার কিছু নাই। আমরা মাসুদ খান ভাইকে 2022 সাল থেকে চিনি এবং উনি 2022 সাল থেকে খুবই ক্লোজ আমাদের সাথে, এবং ওনার অনেকগুলো প্রমোশনাল কাজে আমি গিয়েছিলাম, উনি আমাদের বাসায় এসেছেন, তো ওনার সাথে আমি এবং মামুন দুজনই খুব ক্লোজ। তো সেই হিসেবে একটা ভাই সুলভ বা বন্ধুত্ব সুলভ সম্পর্ক আমার সাথে আছে এবং থাকবে এটা ইনশাআল্লাহ। এর পাশাপাশি আপনি তো বরাবর অভিযোগ করে আসছেন যে মাসুদ খান হঠাৎ করে প্রিন্স মামুনকে এত টাকা কেন দিল, সেলুনের পার্টনার কেন বানালো, এটার একটা রহস্য আছে। এটা আপনি কখনো বলেন নাই, কিন্তু রহস্যটা আমরা একটু জানতে চাই, কি রহস্য? এই রহস্যটা আসলে মামুনই ভালো বলতে পারবে, কারণ আমার সাথে ঝগড়াঝাটি হওয়ার পর থেকেই আসলে সেলুনটা সে স্টার্ট করেছে, তো আমি তখন প্রপার কোনো ইনফরমেশন আমি পাইনি। মামুন তো আমাকে ব্লক করে রেখেছিল, তো আমি কোনো প্রপার ইনফরমেশন পাইনি। বাট মাসুদ খান ভাইয়ের সাথে থেকে বা তার সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি যে ওনারা দুজন ব্যবসায়িক পার্টনার এবং ইনভেস্টার। মাসুদ ভাই হচ্ছে ফিনান্সিয়াল ইনভেস্টার, যেটা আমি ওর পার্লার উদ্বোধনের সময় মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে মাসুদ ভাই হচ্ছে ফিনান্সিয়াল ইনভেস্টার। মাসুদ ভাইয়ের কাছ থেকে আমি এতটুকুই জানতে পেরেছি, মামুনের তথ্যটা আমি আসলে জানতে পারি। আমি জানার জন্য জাস্ট আপনার যেহেতু আমাকে অনেকগুলো হোয়াটসঅ্যাপ করেছেন, আপনার কথাই আপনাকে বলছি। বলেন। আপনি বলেছেন যে মাসুদ খান সমকামী। আমি আপনাকে বলি হ্যাঁ, কথা, এগুলো আমার কাছে আছে, এটা আমি বলেছি, এই কথাটা আপনি কোনোদিনও বলতে পারেন না। আচ্ছা,